প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনী সহিংসতায় আহত আরও দুজনের মৃত্যু। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো 9। আমাদের উপরে ডাইরেক্টলি ওরা ব্রাশ ফায়ার করছে, গুলি করতে তারপরও গাড় উঠিয়ে দেয়, গাড়ি চালাই গেলে কেন? বিচার চাই, আমার বাবার বিচার চাই, বিচার চাই, আমার বাবার বিচার চাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য গুলির আদেশ দেন। মাঠ পর্যায়ে কর্তৃত্ব নেই বলে সিএসসির বিবৃতি পরিস্থিতিকে সংঘাতময় করেছে বলছেন বিশ্লেষকরা। ইলেকশন অ্যাডমিনিস্ট্রেশন এখানে সঠিক রোল প্লে করতে পারেনি। নির্বাচন যদি ওনার কন্ট্রোলে না থাকে তাহলে উনি এই নির্বাচনগুলোকে স্থগিত করতে পারতেন। প্রাপ্ত ফলাফলে বিপুল ব্যবধানে এগিয়ে আওয়ামী লীগ। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু এবং আমি সঞ্জনা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভিডিও কনফারেন্সে আন্তদেশীয় গ্রিড সংযোগ উদ্বোধন। শেখ হাসিনা বললেন, পূরণ হলো প্রতিশ্রুতি। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণে একসঙ্গে কাজ করতে চান নরেন্দ্র মোদী। প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর জোহার সন্ধান মিলেছে জানালেও সংবাদ সম্মেলনে তাকে হাজির করেনি পরিবার। স্বজনরা বলছেন তার বিশ্রাম প্রয়োজন। পারস্পরিক সহায়তার মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থ, বলছেন অ্যাটর্নি জেনারেল। প্রয়োজন অপরাধী শনাক্ত করে আইনের আওতায় আনা। 4 বছরে দুবার রেলের ভাড়া বাড়লেও বাড়েনি সেবা, তীব্র ক্ষোভ। ভিতরে ঢুকার কোনো অবস্থাই নাই, এই জন্য প্রতিদিন জীবনে ঢুকে নিয়ে যাতায়াত করতে হয়। 35 টাকার সেবাটাই তো 45 টাকা। এখানে তো সেবার মানটা তো আর বাড়ানো হয় নাই। টয়লেটে যাওয়া যায় না, দুর্গন্ধ, তারপরে ময়লা। এবং ওয়ার্ল্ড টি20তে রাতে ভারতের মুখোমুখি বাংলাদেশ। সেমিতে ওঠার স্বপ্ন ভেঙে গেলেও জয় পেতে মরিয়া টাইগাররা, প্রতিপক্ষকে সমীহ করছে ভারত। ইউনিয়ন পরিষদ নির্বাচনী সহিংসতায় নিহত 9 জনের পরিবারে এখন শুধুই আহাজারি। পিরোজপুরের মঠবাড়িয়ায় নিহত 5 জনের স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নির্বিচারে গুলি চালানোর কারণেই তাদের মৃত্যু হয়েছে। ঘটনা তদন্তে আলাদা 2টি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন ও পুলিশ। এদিকে কক্সবাজার ও বগুড়ায় সংঘর্ষের ঘটনায় আহত আরও 2 জন আজ সকালে মারা যান। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 9। জেলা প্রতিনিধি ও প্রতিবেদকদের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। আমার ছেলেরে গুলি করছে বিনা অপরাধে, কোনো সান্ত্বনাই থামাতে পারছে না সন্তান হারানো এ মায়ের আর্তনাদ। গতকাল সকালে ছেলে সোহেল সুস্থভাবে পিরোজপুরের ধানিসাফা ইউনিয়নের ভোট কেন্দ্রে ভোট দিতে যায়, কিন্তু কিছুক্ষণ পর মৃত্যুর খবর স্তব্ধ করে দেয় পরিবারকে। একই ভোট কেন্দ্রে সংঘর্ষের সময় নিহত হয় একই গ্রামের শাহাদাত, কামরুল, বিল্লাল ও সোলাইমান নামে আরও 4 জন। তাদের পরিবারেও একই চিত্র। স্বজনদের আহাজারিতে পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। বিচার চাই, আমার বাবার বিচার চাই, আমার বাবার জীবন শুরু হইতে শেষ হয়ে গেছে। আমার ভাই 1000 ভিতরে একটা, আমার ভাইয়ের হত্যার বিচার চাই। এদিকে ভোট কেন্দ্রে সংঘর্ষ নয়, বরং আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বহীনভাবে চালানো গুলিতে তাদের মৃত্যু হয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর। আমরা কোনো উচ্ছৃঙ্খল ওখানে করিনি, তবু আমাদের উপরে ডাইরেক্টলি ওরা ব্রাশ ফায়ার করছে। গুলি আর গুলি হয় ভোটে যে তার চেয়ে বেশি চালাইছে, চালাইয়ে লাশের উপরে রাস্তা গাড়িটা নিয়ে গুলি চালাই তুষের দিকে। তবে এই অভিযোগের বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি পুলিশের কোনো কর্মকর্তা। অবশ্য গুলি করার বিষয়টি স্বীকার করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা। প্রিজাইডিং অফিসার কর্তৃক কিছু ব্যালট পেপার অবৈধ ঘোষণা করা হয়, এই কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বাইরে যাওয়ার কারণে সেখানে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য গুলির আদেশ দেয়। এতে প্রায় 5 জন লোক হয়ে মারা যায়। এদিকে কক্সবাজারের টেকনাফে নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে আলাদা সংঘর্ষে এক চেয়ারম্যান প্রার্থী সহ নিহত হয়েছেন 3 জন। আহত 17 জন টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। নিহতদের স্বজন এলাকাবাসীর দাবি, প্রিজাইডিং কর্মকর্তার খামখেয়ালিপনায় এই ঘটনা ঘটেছে। অবশ্যই প্রশাসন গুলি করতে, প্রশাসনকে বাধাচ্ছে, মেম্বার প্রার্থীর ইয়ারা
সমর্থকরা, সেই কারণে। কিন্তু ঘটনার মূল দায়ী হচ্ছে প্রিসাইডিং অফিসার। নির্বাচন যারা করছে তারা তো মেম্বার হবে, কিন্তু আমাদের লাস্টার বিচার কি করবে বারবার কে? এছাড়া বগুড়ার সারিয়াকান্দির বোহাইল ইউনিয়নে গতকালের নির্বাচনী সহিংসতায় আহত জাবেদ আলী ঢাকা মেডিকেলে মারা গেছেন। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। এদিকে সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম সাকাওয়াত হোসেন বলেছেন, নির্বাচনের আগের দিন মাঠ পর্যায়ে কর্তৃত্ব নেই বলে সিইসি যে বক্তব্য দিয়েছেন তাই পরিস্থিতিকে সংঘাতময় করে তুলেছে। সকালের সময় সংবাদকে তিনি একথা বলেন। পরিবেশ অনুকূলে নেই জানার পরও কমিশন কেন নির্বাচন বন্ধ করেননি সেই প্রশ্নও রাখেন তিনি। কোনো মেম্বার প্রার্থীর মধ্যে কিন্তু সহিংসতা তেমন হয়নি। সহিংসতা, অনিয়ম, বিশৃঙ্খল এগুলো সব কিন্তু ওই চেয়ারম্যানকে নিয়ে হয়েছে। এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল এবার। এটা আমার ব্যক্তিগত মতামত, আমার স্টাডিতে নির্বাচন কমিশন এই চ্যালেঞ্জটাকে সঠিকভাবে বুঝতে পারেন। লিখিতভাবে প্রধান নির্বাচন কমিশনার গত পরশু প্রেসে যেই কথাগুলো বলেছেন তাতে সম্পূর্ণ একটা মনে হলো যে উনি অসহায় অবস্থায় আছেন, কেউই ওনার সাথে কোঅপারেশন করছেন না। পুলিশকে দায়িত্ব দিলেন, উনি বললেন যে আমি প্রিজাইডিং অফিসার এবং যাদেরকে তাদের কাছ থেকে কোঅপারেশন পাচ্ছি না, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে কোঅপারেশন পাচ্ছি না, টাকা পয়সার খেলা চলছে। তাহলে ইলেকশন কমিশনের দায়িত্বটা হলো যদি এই অবস্থায় উনি কোঅপারেশন না পেয়ে থাকেন এবং নির্বাচন যদি ওনার কন্ট্রোলে না থাকে তাহলে উনি এই নির্বাচনগুলোকে স্থগিত করতে পারতেন। দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সহিংসতাকে উস্কে দেওয়ার অভিযোগ করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। কেউ কেউ আবার বলছেন তৃণমূল পর্যায়ে গণতন্ত্র চর্চায় দলীয়ভাবে নির্বাচনের বিকল্প নেই। অন্যদিকে মিশ্র প্রতিক্রিয়া ভোটারদের। অস্বাভাবিক আসলে, কারণ আমরা দেখছি যে যেমন আমাদের এলাকায় কিছুই হয় না, অন্যান্য এলাকায় ভাঙচুর হয়েছে এবং টাকাটাকি করে নিয়ে গেছে। এই জায়গায় আমি শুনেছি যে ব্যালট পেপার নিয়ে গেছে, তো ভোট দিতে দেয় নাই, তো ভোট দিতে গেছে, তো অনেক সেন্টার ভোট দিতে গেছে। আজকে যে নির্বাচন গেছে এতে সামনে আমরা আর জনগণ মানে ভোটার আমরা আনতে পারবো না, যাই আমরা চাইতে পারবো না ভোট। স্থানীয় নির্বাচনে টুকিটাকি সাধারণত এটা ঘটে থাকে, ইতিপূর্বে ঘটছে এবং এখন যেটা সামান্য হয়েছে তাতে আমরা মোটামুটি আর কি জনগণ খুশি বলে আমি মনে করি। এই প্রাথমিকভাবে যেখানে দেখা যায় যে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, এটা একটা ইতিবাচক দিক, কিন্তু অল্প সময়ের ভিতরে যখন আমরা দেখতে পেলাম যে তারা যথার্থভাবে তাদের ভোট প্রয়োগ না করেই সেখানে এমন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় যার জন্য তারা নিজের প্রাণের ভয়ে ভোট কেন্দ্র থেকে পালিয়ে যেতে তারা বাধ্য হয়। এটা হচ্ছে আর একটা নেগেটিভ দিক। সুস্থভাবে ভোট দিচ্ছি আমরা 5 নম্বরে, কোনো গ্যাঞ্জাম বলছে না। পূর্বের মতন প্রভাবমুক্তভাবে যদি এরকম হয় তাহলে সারা দেশের জন্য এই দুটো এটা বিস্তার লাভ করে তাহলে খুব সুন্দরভাবে ইলেকশন হবে এবং গণতন্ত্র আমি মনে করি আরো সুসংহত হবে। কেন্দ্রে একটু গন্ডগোল শোনা গেছে, বাদ বাকি কোনো জায়গায় কোনো সমস্যা হয় নাই। দলীয়ভাবে দেওয়াতে দেখছে আওয়ামী লীগের আর পাইছে না, দলীয়ভাবে কেউ সিল মারে নাই, কি বিএনপির আরো পাই নাই। দলীয়ভাবে যে নির্বাচনটা হয়েছে এটাকে আমরা সমর্থন করি যে দলীয়ভাবে হওয়া উচিত, কিন্তু যেসব প্রসিডিওর মেনটেন করার কথা সেগুলা প্রসিডিওরগুলো মেনটেন করা হয় নাই। এদিকে প্রথম ধাপে দেশের 36টি জেলার 712টি ইউনিয়ন পরিষদের মধ্যে 694টির ফলাফলে আওয়ামী লীগ বিপুল ব্যবধানে এগিয়ে আছে। আওয়ামী লীগ 553টিতে, বিএনপি 42টিতে, জাতীয় পার্টি 5টি, জাসদ 3টি ও স্বতন্ত্র প্রার্থীরা 84টিতে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। দেশে এবারই প্রথম স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তরের এই নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হল। প্রথম ধাপে দেশের 36টি জেলার 101টি উপজেলার 712টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়। এসব এলাকায় মোট ভোটার 1,19,40,741 জন। নির্বাচনের নিরাপত্তায় 1,80,000-এরও বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেন। সারা দেশে 56টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। দেশে এখন যে কোনো নির্বাচন মানেই ভোট কেন্দ্র দখল করে ক্ষমতাসীনদের প্রকাশ্যে সিল মারা আর প্রশাসনের সহায়তায় নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করা, এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর পল্টনে যুব জাগপা আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। নির্বাচন কমিশন দেশের পুরো নির্বাচনী ব্যবস্থাকে একে একে ধ্বংস করে দিয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। ইউনিয়ন পরিষদকে নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে তুমুল সহিংসতা, ইতিমধ্যে 12 জন নিহত হয়েছেন, 5 শতাধিক আহত, ভোট কেন্দ্রগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে একই ঘটনা ঘটছে।
আমরা তারও আগে দেখেছি পৌরসভাতে একই ঘটনা ঘটতে, তারও আগে দেখেছি উপজেলাতে এবং সিটি কর্পোরেশন নির্বাচনে একই ঘটনা। যেখানেই নির্বাচন হচ্ছে সেখানেই সহিংসতা, সেখানেই ধ্বংস, সেখানেই মৃত্যু, সেখানেই হত্যা চলছে, ব্যাংক লুট হয়ে যাচ্ছে। আমার কোথাও কোনো শান্তি নেই। গণতান্ত্রিক কাঠামো, রাষ্ট্রের কাঠামোগুলোকে এই সরকার একে একে সবগুলোকে ধ্বংস করে ফেলছে। স্থানীয় সরকার নির্বাচনকে সুষ্ঠু করার স্বার্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের সাম্যবাদী দল আয়োজিত আলোচনা সভায় একথা বলেন 14 দলের সমন্বয়ক। শেখ হাসিনার অধীনে, সরকারের অধীনে এই স্থানীয় সরকারের নির্বাচন অংশগ্রহণ করছেন, গতকালও করেছেন। নির্বাচনে ভুল ত্রুটি থাকতে পারে এবং আমি দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে যেয়ে আজকে হয়তো শক্তি প্রয়োগ করেছে। এটা করা অসম্ভব কিছু নয়। নির্বাচনে যদি নিরপেক্ষ করতে হয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে অবশ্যই কঠোর হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শান্তিপূর্ণ সহ অবস্থান নিশ্চিত করতে পারলে বাংলাদেশ ভারত দুদেশেরই উন্নয়ন নিশ্চিত হবে। এ অঞ্চলের কোনো দেশেরই একার পক্ষে দারিদ্র্যমুক্ত হওয়া সম্ভব নয় উল্লেখ করে যৌথ উদ্যোগের প্রতি গুরুত্ব আরোপ করেন তিনি। সকালে গণভবনে ভিডিও কনফারেন্সে ভারতের ত্রিপুরা থেকে বিদ্যুৎ আমদানি এবং ব্যান্ডউইথ রফতানি কার্যক্রমের উদ্বোধন করেন দুদেশের প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপনে বাংলাদেশকে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। ত্রিপুরা থেকে বাংলাদেশের জাতীয় গ্রিডে যোগ হলো 100 মেগাওয়াট বিদ্যুৎ, আর বাংলাদেশ থেকে 10 গিগাবাইট পার সেকেন্ড হারে ভারতে যাচ্ছে ইন্টারনেট ব্যান্ডউইথ। নিজ নিজ দেশে বসে দুই প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন এই কার্যক্রম। দুজনেই এই বিনিময় কার্যক্রমকে অভিহিত করলেন উন্নয়নের নতুন এক মাইলফলক হিসেবে। ভিডিও কনফারেন্সে গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভারত থেকে বিদ্যুৎ আমদানির মধ্য দিয়ে তার রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণ হলো। এ সময় দুদেশের মধ্যে আন্তঃযোগাযোগ বাড়ানোর উপরও গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। আমি মনে করি আমাদের এই অঞ্চলে আমরা চাই দারিদ্র্যমুক্ত সমাজ গড়ে তুলতে। এই দারিদ্র্যমুক্ত সমাজ আমরা কেউ একা করতে পারি না, আমাদের যৌথ উদ্যোগ দরকার। আর এক্ষেত্রে অত্যন্ত সাফল্যের সাথে আমরা তা করতে সক্ষম হয়েছি। বরং এখন আমি মনে করি যে আমাদের এই দুই দেশের মানুষ, তারা যারা এখনো দারিদ্র্যের সীমায় রয়েছে, তাদের জীবন মান আমরা যৌথভাবে উন্নত করতে পারবো বলে আমি বিশ্বাস করি। এবং আমরা চাই শান্তিপূর্ণ সহাবস্থান এবং সার্বিকভাবে দুই দেশেরই উন্নয়ন। দুই দেশের প্রধানমন্ত্রী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে উদ্বোধনের এই অনুষ্ঠানকে নরেন্দ্র মোদী ঐতিহাসিক ঘটনা বলে উল্লেখ করেন। তিনি বলেন, এ ধরনের দিন পৃথিবীতে খুব কম আসে। जब दुख, दर्द और पीड़ा से भरा बांग्लादेश था, आज बांग्लादेश नई ऊंचाइयों की ओर जा रहा है। तब भी हम कंधे से कंधा मिला करके অতীতের যে কোনো দুঃসময় ভারত যেভাবে বাংলাদেশের পাশে ছিল, সামনেও ঠিক একইভাবে আমরা বাংলাদেশের পাশে থেকে কাজ করতে চাই। প্রতিবেশী দেশ হিসেবে দুই দেশের এই সম্পর্ক পৃথিবীর জন্য এক দৃষ্টান্ত। জল, স্থল এবং নদী প্রতিটি ক্ষেত্রে যেভাবে আন্তঃযোগাযোগ ব্যবস্থা তৈরি হয়েছে, ঠিক একইভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণেও ভারত সরকার বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। जल में हम आपके साथ जुड़े हैं। ত্রিপুরার পাল্টানা থেকে বিদ্যুৎ আমদানিতে প্রতি ইউনিটে খরচ পড়বে 6.5 টাকা। প্রাথমিকভাবে 5 বছরের জন্য এ চুক্তি করা হয়েছে। আর ইন্টারনেটের ব্যান্ডউইথ রপ্তানি করে বছরে প্রায় 9.5 কোটি টাকা আয় করবে বাংলাদেশ। এসবের বাইরে বাংলাদেশ ভারত ক্রিকেট ম্যাচও উঠে আসে মোদির বক্তব্যে। দুদলকেই শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী। আর ভারতের জনগণকে হোলি উৎসবের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। बांग्लादेश और भारत T20 का मैच आज है। मैं दोनों टीमों को बहुत बहुत शुभकामनाएं देता हूं। मोदी, आपको मैं होली की शुभकामनाएं। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে পতাকা দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে বর্ণাঢ্য আয়োজন, স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার। প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহার সন্ধান মিলেছে জানালেও সংবাদ সম্মেলনে তাকে হাজির করেনি পরিবার। তার এখন বিশ্রামের প্রয়োজন বলেও জানিয়েছে স্বজনেরা। সাংবাদিকরা একাধিক প্রশ্ন করলেও সংবাদ সম্মেলনে পরিবার তার খোঁজ পাওয়ার বিষয়ে বিস্তারিত জানায়নি। এমনকি কোন আইন শৃঙ্খলা বাহিনী তাকে খুঁজে পেয়েছে সে বিষয়েও কিছু জানায়নি তারা। এর আগে সকালে পরিবার জানিয়েছিল, জোহাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে 8 কোটি 10 লাখ মার্কিন ডলার চুরির পর তিনি আইসিটি বিভাগের নিরাপত্তা বিশেষজ্ঞ
হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন গণমাধ্যমে মতামত দেন। 16 মার্চ রাতে নিখোঁজ হন তিনি। আনুমানিক রাত 1টা থেকে 2টার মধ্যে তানভীর হাসান জোহাকে আমরা পাই। সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর একটা গাড়িতে এসে তাকে নিয়ে আসা হয়েছে এবং ওদের ভাষ্য হচ্ছে যে এয়ারপোর্ট এলাকায় সে উদ্ভ্রান্তের মতো ঘুরছিল, তারা তাকে শনাক্ত করতে পেরেছে এবং শনাক্ত করতে পেরে তাকে বাড়িতে পৌঁছে। তার শারীরিক সুস্থতা আমাদের কাছে আগে কাম্য, তো তার জীবনের জন্য যখন আমরা উদ্বিগ্ন, এখন আমি চাই যে সুস্থ হয়ে উঠুক। পারস্পরিক আইনি সহায়তার আওতায় রিজার্ভ ব্যাংক থেকে চুরি যাওয়া অর্থ ফিলিপিন্স থেকে ফেরত আনা সম্ভব বলে মনে করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তবে এর আগে অবশ্যই বাংলাদেশ এবং ফিলিপিন্সের অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। সরকার চাইলে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ফিলিপিন্স থেকে টাকা ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করবেন বলেও জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আফজাল হোসেনের রিপোর্ট। গত 5 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ থেকে $10,10,00,000 শ্রীলঙ্কা ও ফিলিপিন্সে সরিয়ে নেয় হ্যাকাররা। এর মধ্যে শ্রীলঙ্কায় পাচার হওয়া $2 কোটি উদ্ধার করা সম্ভব হলেও ফিলিপিন্সে থাকা বাকি অর্থ উদ্ধারের চেষ্টা করছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এমন প্রেক্ষাপটে চুরি যাওয়া অর্থ কিভাবে ফেরত আনা যায় এ নিয়ে চলছে আইনি ব্যাখ্যা বিশ্লেষণ। অ্যাটর্নি জেনারেল বললেন, অর্থ ফেরত আনার 2টি আইনি প্রক্রিয়ার কথা, তবে এর আগে অবশ্যই অপরাধীদের শনাক্ত করতে হবে। সেই বিদেশি রাষ্ট্র যদি কিছু অর্থ বা সম্পূর্ণ অর্থ কোনো রকম ট্রেস করতে পারে, তারা যদি জব্দ করতে পারে, তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা নানা রকম যোগাযোগ করে এটা যে আমাদের অর্থ এটা প্রমাণ করে টাকাটা আমরা ফেরত নিতে পারি। যদি আমাদের দেশের কোনো নাগরিক এই অর্থ প্রচারের সাথে জড়িত থেকে থাকে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এই কথা জানিয়ে যেখানে টাকাটা এখন আছে কোনো ব্যাংকে বা কোনো প্রতিষ্ঠান যদি থেকে থাকে, তাদের একটা রিকোয়েস্ট পাঠানো। আসার কথা হলো, এরই মধ্যে $8,10,00,000 চুরির দায়ে ফিলিপিন্সের ব্যবসায়ী কিম অং এবং চীনা নাগরিক ওয়েকাংজুর বিরুদ্ধে মামলা করেছে ফিলিপিন্স কর্তৃপক্ষ। দেশেও তদন্তের অগ্রগতি রয়েছে। অ্যাটর্নি জেনারেল জানান, সরকার চাইলে এখনই আইনি এ প্রক্রিয়া শুরু করতে চান তিনি। আন্তর্জাতিক আইনের এটা তারা প্রত্যেকটি রাষ্ট্রই কিন্তু এই সমস্ত অনুরোধে সাড়া দেয়, আমরাও সাড়া দিয়েছি। ফর্মাল রিকোয়েস্টটা তো যাবে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে, এখানে অন্যান্য এজেন্সি ইনভলভ থাকবে। পারস্পরিক আইনি সহায়তার আওতায় এর আগে বাংলাদেশে পাচার হওয়া টাকা যুক্তরাষ্ট্রকে ফেরত দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাণিজ্যিক ব্যাংকের ট্রেজারি পরিচালনাকারীদের ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের একথা জানান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। ব্যাংকের ট্রেজারি শাখায় সিসিটিভির ব্যবহার বাড়ানো এবং কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্যের বিষয়ে গভর্নর সতর্ক থাকার তাগিদ দিয়েছেন বলেও জানান তিনি। ইন্ডিভিজুয়াল ব্যাংকগুলির যে ট্রেজারি যারা মেনটেন করে ওদেরকে আরো একটু সতর্ক হতে, সেখানে সিসিটিভি বা যারা কাজ করে ওদের পরিচয়, তাদের পাসপোর্টের কপি, এই সমস্ত আমরা নিজেরাই আমরা সতর্ক অবস্থায় আছি, এটা ওনাকে আমরা অবগত করেছি। উনি আমাদেরকে অনেক দামি এবং অত্যন্ত শতবুদ্ধি দিয়েছেন। যারা ফান্ড ম্যানেজ করে ব্যাংকে, ট্রেজারি ম্যানেজ করে মেইনলি, তাদেরকে একটু সতর্ক অবস্থায় রাখার জন্য এবং তাদের সম্বন্ধে ওখানে যেন জেনে শুনে যেন লোক পোস্টিং দেওয়া হয়, সেগুলো নিয়ে একটু হালকা আলোচনা। কিন্তু দেশের রেলপথ যাত্রীদের জন্য যেন দুঃসহ বর্তমানের এক প্রতিচ্ছবি। উন্নত বিশ্বের সেবার দিক দিয়ে যখন জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে রেল ব্যবস্থা, বাংলাদেশে তখনও 73% যাত্রী নামমাত্র সেবাও পাচ্ছেন না। আসন সংকট, ভাঙাচোরা জানালা, ফ্যান লাইট না থাকা, টয়লেট সমস্যা সহ নানা অভিযোগ রেল যাত্রীদের। বিশ্লেষকদের মতে রেল কর্মকর্তাদের একাংশে লুটপাটের কারণে আজও নিশ্চিত হয়নি যাত্রী সেবার মান। রেল নিয়ে মাহমুদ রাকিবের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। ছবি তুলেছেন বাবুল হোসেন। স্টেশনে থামতে যাত্রীদের ট্রেনে ওঠার এই নিরন্তর প্রচেষ্টা, কোনো মতে ঠেলে ঠুলে ট্রেনে এক পা রাখতে পারলেই যেন বিজয়। এরপর নির্দিষ্ট গন্তব্যস্থলে ট্রেনের বাইরে ঝুলে যেতেও প্রস্তুত এই যাত্রীরা। দেশে প্রায় সব রুটে রেলের চিত্র এখন এমনই।
গত 4 বছরে 2 বার ভাড়া বাড়লেও বাড়েনি যাত্রী সেবার মান। শুনতে অবাক মনে হলেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনে সর্বোচ্চ বগির সংখ্যা মাত্র 4টি। ফলে কাঙ্ক্ষিত সেবার মান না পেয়ে নিরুপায় হয়ে এসব যাত্রীরা রেলে চলাচল করছেন জীবনের ঝুঁকি নিয়েই। ভিতরে ঢুকার কোনো অবস্থাই নেই, এর জন্য প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। এত ভিড়ের মধ্যে কি যাতায়াত করা যায়? আর ট্রেনের মাত্র 2টা বগি দিয়েছে, এর আগে যদি 4-5টা যদি দিত তাহলে কি এত কষ্ট হইতো? ট্রেনে কোনো টাইমের শিডিউল নাই। 35 টাকার সেবাটাই তো 45 টাকা, এখানে তো সেবার মানটা তো আর বাড়ানো হয় নাই। সিট ছেঁড়া ভাঙ্গা, টয়লেটে যাওয়া যায় না, দুর্গন্ধ, তারপরে ময়লা, পানি নাই। ফ্যান এবং লাইটের যে কানেকশন গুলো, ওগুলোর অবস্থা খুবই খারাপ, প্রতিটা তারের জোড়াগুলো খোলা। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মতে স্বাধীনতার পর দেশের সব সেক্টরে উন্নতি হলেও রেলের ক্ষেত্রে হয়েছে তার উল্টা। রেলের গতি কমেছে, বগি কমেছে, কিন্তু যাত্রী কমেনি, যাত্রী বরঞ্চ বেড়েছে। যাত্রী সেবার মান উন্নয়নের ব্যাপারে কোনো গবেষণার চাল নেই। স্বাধীনতার পর থেকেই রেলপথের উপরে ইনভেস্টমেন্ট সবচেয়ে কম। এইগুলো যদি পর্যায়ক্রমে স্বাধীনতার পর থেকে আস্তে আস্তে নেওয়া হতো তাহলে আমরা কিছু সুফল এখন পেতাম। দুর্ভোগের কথা স্বীকার করে তার সমাধানে এ মাসের শেষের দিকে ভারত ও ইন্দোনেশিয়া থেকে প্রায় 300 নতুন বগি আসছে বলে জানালেন বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। যেহেতু অতীতে রেলকে অবজ্ঞা করা হয়েছে, সেই জন্য সেবার মান কাঙ্ক্ষিত পর্যায়ে বাড়ে নাই। ক্যারেজগুলো অত্যন্ত পুরাতন, রিপ্লেস করা দরকার, কিন্তু আমাদের হাতে ক্যারেজ নাই। ইন্দোনেশিয়া থেকে 150টা যাত্রীবাহী ক্যারেজ পেতে যাচ্ছি। ভারত থেকে আমরা 120টা যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহ করতে শুরু করেছি। বিশেষজ্ঞদের মতে ভাড়া না বাড়িয়ে বরং দুর্নীতি, লুটপাট ও অযোগ্য লোক নিয়োগ বন্ধ করা গেলেই যাত্রী সেবা নিশ্চিত হবে দেশের সবচেয়ে সাশ্রয়ী ও ঝুঁকিমুক্ত যোগাযোগ ব্যবস্থা রেলওয়েতে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ওয়ার্ল্ড টি20 খবর। বেঙ্গালুরুতে রাত 8টায় সুপার 10-এর তৃতীয় ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচকে ঘিরে মাঠের বাইরে ক্রিকেট সমর্থকদের মাঝে আলাদা উত্তেজনা কাজ করলেও বাড়তি কোনো উন্মাদনা নেই বাংলাদেশ দলের ক্রিকেটারদের মাঝে, এমনটাই জানিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। অন্যদিকে টাইগারদের বিপক্ষে সতর্ক থাকলেও ভারতের চোখ জয়ে বলেই জানিয়েছেন পেসার আশিস নেহরা। মিজানুর রহমান মিন্টুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। এবারের আসরটা দুর্দান্তভাবে শুরু করলেও সেমিফাইনালের স্বপ্ন টাইগারদের সুতোই ঝুলে আছে। এমন বাস্তবতায় ফেভারিট ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। যে ম্যাচের আগে মাঠ ও মাঠের বাইরে কিছুটা ছন্দহীন মাশরাফির দল, মরার ওপর খরার ঘা তামিমের অসুস্থতা, তার জন্য ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট। আর শুভগতর জায়গায় দেখা যেতে পারে নাসির হোসেনকে। লক্ষ্য 2007 সালের পর এই আসরে টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে জেতার। ব্যাটিংটা ওটা যদি আমরা একটু ইমপ্রুভ করতে পারি, আমার কাছে মনে হয় আমরা অনেক বেটার সাইড হব। উইকেটের সাথে অ্যাডজাস্ট করার জন্য যে প্রিপারেশনটা দরকার, আমাদের 2 দিন অস্ট্রেলিয়ার সাথে ম্যাচের আগে 2 দিন প্র্যাকটিসের সুযোগ ছিল, যেটা আমরা কাজে লাগাতে পারছি বলে আমার কাছে মনে হয়। আর যেহেতু উইকেটগুলো খুব একটা ডিফারেন্স হয় না, সো আমাদের জন্য আসলে খুব একটা আমার বলবো না যে প্রবলেমের বিষয়। অন্যদিকে আসরের শুরু থেকে হট ফেভারিটের তকমা পাওয়া ভারত নিজেদের মাটিতে আছে বেশ চাপে, কারণ নিউজিল্যান্ডের কাছে হারের কারণে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে হবে তাদের। সেই সাথে নেট রান রেটও ভাবাচ্ছে ধোনির দলকে। এমন অবস্থায় আহত বাগেদের মোকাবেলায় একাদশে পরিবর্তনের আভাস মিলেছে, কারণ স্বাগতিকরা বাংলাদেশের ব্যাপারে খুবই সাবধানী। তাসকিন দলে না থাকলেও বাংলাদেশের বোলিং অ্যাটাক দুর্বল নয়। ওদের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালেও খেলেছি। দারুণ একটা দল বাংলাদেশ, তাই ওদের হারাতে হলে আমাদের সেরাটা দিতে হবে। গেল অস্ট্রেলিয়া বিশ্বকাপে বিতর্কিত বাংলাদেশ ভারতের ম্যাচের পর থেকেই দুই দেশের সমর্থকদের মাঝে একটু বাড়তি উন্মাদনা। সামাজিক যোগাযোগ কিংবা গণমাধ্যমে নানা খবরও হয়ে থাকে চড়া। তাই এই দুই দলের ম্যাচের উত্তেজনার রেণু ছড়িয়ে পড়েছে ভিন্ন আমেজে। কিন্তু সাকিব বলছেন কোনো যুদ্ধ নয়, এটি শুধু ক্রিকেট খেলা মাত্র। আবেগ খুব একটা এফেক্ট ফেলে মাঠে, এটা আমার বিশ্বাস। আমাদের খেলার ধরনটা একটু চেঞ্জ হচ্ছে অবশ্যই। আগে থেকে অনেক পজিটিভ আমরা চিন্তা করি এবং অ্যাগ্রেসিভ খেলতেও পছন্দ করি। টি20 ফরম্যাটে বাংলাদেশের কাছে কখনোই হারেনি ভারত। মেলবোর্ন থেকে ঢাকা, ঢাকা থেকে বেঙ্গালুরু, গেল 1 বছরে বাংলাদেশ ভারত ম্যাচ মানেই মাঠের বাইরে সমর্থকদের মাঝে যুদ্ধ ভাব। তবে মাঠের ক্রিকেটার সাকিব আল হাসান তা মানতে নারাজ। শুধু বললেন
বাংলাদেশ ভারত ম্যাচকে উপভোগ করতে। বেঙ্গালুরুর চেন্নাই স্বামী স্টেডিয়াম থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ভারত। পেসার তাসকিন আহমেদের বোলিংয়ের ওপর আনা নিষেধাজ্ঞা বহাল রেখেছে আইসিসি। নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ায় বিসিবির পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। সকালে আইসিসির ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ করেই শুরুতে আরাফাত সানি ও পরে তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন অবৈধ বলে সিদ্ধান্ত দেয় আইসিসি। কিন্তু দলের প্রতিশ্রুতিশীল এই পেসারের ওপর আইসিসির এমন সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন ক্রিকেট প্রেমী সমর্থকরা। দেশে বিদেশের গণমাধ্যম, সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। ওয়ার্ল্ড টি-20তেই পেসার তাসকিন আহমেদকে পেতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গেল সোমবার তাসকিনের নিষেধাজ্ঞা প্রত্যাহারে আইসিসির কাছে রিভিউ করে বিসিবি। মঙ্গলবার বিকেলে বেঙ্গালুরুর রিজ কার্টলন হোটেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রিভিউর শুনানি হয়। শুনানি শেষে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছে আইসিসি। সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাসকিনের নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্তটি নিশ্চিত করেছে তারা। ফলে আবারও অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল তাসকিনের ওয়ার্ল্ড টি-20তে খেলা। দর্শক, বেঙ্গালুরুতে আছেন আমাদের সহকর্মী হুমায়ুন কবির রোজ, সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। রোজ, রাজু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আসলে তাসকিনের ব্যাপারটা আসলে এখন সবচাইতে এই খবরে আসলে সরগরম হয়ে রয়েছে। এখানকার যে ক্রিকেট পাড়া আছে সেখানে এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে এবং বাংলাদেশেও এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। যে বিষয়টা তাসকিনের ব্যাপারটা নিয়ে আবেদন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, সেই আবেদনের প্রেক্ষিতেই কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি জানিয়ে দিয়েছে আসলে এই আবেদনটা কি খারিজ করে দিয়েছে। অর্থাৎ এখন যে প্রক্রিয়ায় যেতে হবে তাসকিনের ব্যাপারটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, সেটা হচ্ছে যে আবেদন যদি ওই ফেরত আসে, আসলে পজিটিভ রেসপন্সটা না আসলে সেক্ষেত্রে কিন্তু উক্ত বোলারকে আপনার আবার আনুষ্ঠানিকভাবে পরীক্ষা দিতে হবে। পরীক্ষাগার আছে আপনার ভারতের চেন্নাইয়ে আছে, তারপরে ইংল্যান্ডে আছে এবং দক্ষিণ আফ্রিকায় আছে। যে কোনো তিনটি স্থানের যে বায়োমেকানিক্যাল পরীক্ষাগার আছে ওখানে কিন্তু পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে তারপরে তাসকিনকে আবারও জাতীয় দলে মানে আন্তর্জাতিক ম্যাচে বল করার সুযোগ পাবেন। এই হলো তাসকিনের ব্যাপার। আর সেটা হচ্ছে, এটা নিয়ে আমরা সকাল থেকেই সাংবাদিকরা, গণমাধ্যম কর্মীরা যারা এখানে আছে বেঙ্গালুরুর টিম হোটেলে বাংলাদেশ যেখানে আছেন রিজ কটেজে, সেখানে আমরা চেষ্টা করেছি আসলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কিংবা টিম ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট সবার সাথে কথা বলার। সেক্ষেত্রে তারা কোনো কৌশলগত কারণে হয়তো কিছু সময় নিচ্ছেন গণমাধ্যমের সাথে কথা বলতে। তবে আমরা যেটা জানতে পেরেছি, তাসকিনের ব্যাপারটা নিয়ে কিন্তু আইসিসির সাথে কাল রাতে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন টিম ম্যানেজমেন্ট খালেদ মাহমুদ সুজন। তো এই বিষয়টা নিয়ে আসলে এই পর্যন্ত অগ্রগতি হয়েছে। তো বাংলাদেশের পরবর্তী পদক্ষেপটা আসলে কি হবে এখন নর্মালি বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে যে তাসকিনের জন্য আসলে এখন পুনর্বাসন প্রক্রিয়া রেখে অন্তত 2-3 মাস একজন কোচ রাখতে হবে, বিশেষজ্ঞ কোচ, এই ব্যাপারে বিশেষজ্ঞ কোচ, এবং 2-3 মাস তাসকিন তার অধীনে বল করার পরে তাসকিন যখন কনফিডেন্ট মনে হবে বা বিসিবি যখন মনে করবে যে আসলে এখন সময় নেই, এখন আবেদন করবে, তখনই আসলে বাংলাদেশ পরবর্তীতে আবেদন করতে পারবে। তো রাজু, এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরছি আপনার কাছে। ভারতের বেঙ্গালুরু থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। পোশাক শিল্পের পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হচ্ছে খাদ্যপণ্য রফতানি, জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। চাল উৎপাদনে বিশ্বে 4র্থ স্থানে রয়েছে বাংলাদেশ বলেও জানান মন্ত্রী। সকালে রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত ফুড অ্যান্ড অ্যাগ্রো বাংলাদেশে ইন্টারন্যাশনাল এক্সপো উদ্বোধন করে তিনি একথা বলেন। দুপুরে মেলার উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী। পরে তিনি মেলায় বাংলাদেশ, ভারত, চীন, জাপান সহ বিভিন্ন দেশের স্টল ঘুরে দেখেন। আগামী 26 মার্চ পর্যন্ত প্রায় 250টি স্টলে খাদ্য, কৃষিজাত, পোল্ট্রি, কৃষি উপকরণ সহ বিভিন্ন মেশিনারিজ প্রদর্শিত হবে। আমাদেরকে জানাবেন, আমরা পরবর্তীতে সেটা গ্যাস, বিদ্যুৎ, পানি, ড্রেনেজ সিস্টেম ছাড়াও রাস্তাঘাট আর যানজটের অভিযোগ নিয়ে এবার সাধারণ মানুষের কাঠগড়ায় দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। অভিযোগ দেওয়ার সাথে সাথে সাধারণ মানুষ আদায় করে নেন সমস্যা সমাধানের প্রতিশ্রুতিও। বলার পর উনি বলল যে আমরা আগামীকালই আসছি, কিন্তু আজও অবধি আসেনি।
আমরা কি দুর্গন্ধে এবং পচা পানি পা দিয়ে তারপর মসজিদে যাব? নানা সমস্যায় জর্জরিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পুরান ঢাকার বাসিন্দারা। সরু রাস্তাঘাট, মাদক সমস্যা, ময়লা আবর্জনার অব্যবস্থাপনা ছাড়াও বিভিন্ন দপ্তরের সেবা নিতে গিয়ে ভোগান্তির চিত্র এভাবেই তুলে ধরেন সিটি কর্পোরেশনের মেয়রের কাছে। শুরিটোলা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভাটি যেন পরিণত হয় জনতার আদালতে। 5 থেকে আমরা রাস্তাঘাট ঝাড়ু দেওয়া আরম্ভ করি। মেয়র ছাড়াও ছিলেন 34 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, লালবাগ জোনের ডিসি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। তবে ছিলেন না ওয়াসার কর্তৃপক্ষের কোনো প্রতিনিধি। দক্ষিণের মেয়র, আমরা এখানকার বাসিন্দা, আমরা এখানকার ব্যবসায়ী, আমরা ট্রেড লাইসেন্স ফি দেই, কিন্তু আমরা ঠিক মতো রাস্তায় লোড আনলোড করতে পারি না। রাস্তা বন্ধ করার কোনো সুযোগ নেই। আমাদের কিছু কাস্টমার আছে যে একটা পাইপ কিনে, ওই একটা বেসিন নেয়, ওই একটা ছোট্ট একটা দিনের বেলায় বিক্রি করবেন, ডেলিভারিটা রাত্রে করবেন। শুধু অভিযোগ নয়, সময় বেঁধে দিয়েই সমস্যা সমাধানের আশ্বাসও আদায় করে নেয় এলাকার বাসিন্দারা। পুলিশের সোর্স মাদকের সঙ্গে সম্পৃক্ত, এটা সবার জানা আছে। এই ব্যাপারে আপনার স্পেসিফিক একটা ডিক্লারেশন দিবেন আপনার এই মানুষের সামনে। কোন এলাকা এখনো মাদক আছে, বলছেন মাদক নির্মূল হচ্ছে না, কি কারণে নির্মূল হচ্ছে না? এখান থেকে গিয়ে যদি আমার অফিসে আপনারা আসেন লিস্ট নিয়ে, এরপর যদি আমি কাজ না করি তারপরে আমার বিরুদ্ধে কমপ্লেন দেন আপনি। তবে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র জানান সমস্যা সমাধানে বিভিন্ন চ্যালেঞ্জের কথা। একই সাথে পানি ও ড্রেনেজ সমস্যা বেশি থাকায় ওয়াসাকে জবাবদিহিতার আওতায় আনার কথা জানান তিনি। সবাই দেখেছেন এখানে ওয়াসার প্রতিনিধি নাই। ওয়াসাকে আসলে সত্যিকার ভাবে শহরকে সুস্থ ব্যবস্থাপনার আনতে হলে ওয়াসাকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। তবে সব সমস্যার সমাধানে সাধারণ মানুষকেই এক একজন মেয়রের ভূমিকায় থাকতে হবে। ওয়ার্ডের বাসিন্দাদের কাছে এমনটাই প্রত্যাশা দক্ষিণের নগরপিতার। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 4,60,800 স্টিক সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। বুধবার ভোররাতে বিমানবন্দরের কার্গো এলাকায় এসব সিগারেট পাওয়া যায়। শুল্ক গোয়েন্দা অধিদপ্তর আরও জানিয়েছে 24টি বড় প্যাকেটে এসব সিগারেট লুকিয়ে রাখা ছিল। উদ্ধার হওয়া সব সিগারেটই কোরিয়ার জো ব্ল্যাক ব্র্যান্ডের। নিয়ম লঙ্ঘন করে আমদানি করায় সিগারেটগুলো জব্দ করা হয়। ট্রিপল দিয়ে ঢাকা অবস্থায় প্রায় 4,60,800 শলাকা সিগারেটের এই চালানটি উদ্ধার করি। এই আমাদের আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেটের প্রত্যেকটি প্যাকেটের গায়ে বাংলায় ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং গত 19 তারিখ হতে সচিত্র বর্ণনা থাকার আবশ্যকতা রয়েছে। এই আমরা যে সিগারেটগুলো পেয়েছি এর কোনোটিতেই সেই আবশ্যকতা পরিপালন করা হয়নি। দুপুরের সময় আরো থাকছে। ব্রাসেলসে জোড়া বোমা হামলায় সন্দেহভাজনের খোঁজে সাঁড়াশি অভিযান। সন্ত্রাসী হামলার আশঙ্কায় বিভিন্ন দেশের বিমানবন্দরে নিরাপত্তা জোরদার। দেশের পতাকা, জাতীয় সঙ্গীত ও স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের দিনটিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তারা বক্তব্য রাখেন। স্বাধীনতার মাসে জাতীয় পতাকার উৎসব। বিভিন্ন স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে উৎসবের শুরুতেই র্যালিতে অংশ নেন বিশিষ্টজনেরা। র্যালির পরই শুরু হয় জাতীয় পতাকার ইতিহাস আর স্বাধীনতা নিয়ে আলোচনা। শিক্ষার্থীদের জাতীয় পতাকা তৈরির সময়কার ঘটনা তুলে ধরেন পতাকার ডিজাইনার শিবনারায়ণ দাস। বাংলাদেশ বললে পশ্চিম বাংলাও বোঝায়, একটি বিভ্রান্তি দেখা দেওয়ার আশঙ্কা থাকে। সেই বিভ্রান্তি যাতে না হয় তা ঘুচাবার জন্যেই বাংলাদেশের মানচিত্রটি পতাকার মধ্যে সেঁটে দেওয়া হয়েছিল এবং সিদ্ধান্ত ছিল দেশ স্বাধীন হবার পরে এই মানচিত্রটি তুলে দেওয়া হবে। পরে অন্যান্য আলোচকরা বলেন, ইতিহাস বিকৃতি ঠেকাতে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক তথ্য তুলে ধরতে হবে। সোহরাওয়ার্দী উদ্যান এখানে গভীর ষড়যন্ত্র করে শিশু পার্ক করা হয়েছিল। উদ্দেশ্য ছিল আমাদের স্বাধীনতার ইতিহাসকে ভুলিয়ে দেওয়া। আমরা চাই আমাদের সন্তানরা যারা হাঁটি হাঁটি পা পা করে কেবল এগিয়ে যাচ্ছে, পৃথিবী দেখেনি ভালো করে যারা, তাদেরকে চেনাতে চাই কোনটা সত্য কোনটা নয়। শপথ করছি যে আলোচনা শেষে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান অধ্যাপক মাহফুজা খানম। দেশের স্বাধীনতা ও সংস্কৃতি রক্ষায় সর্বোচ্চ আত্মত্যাগের শপথ নেন শিক্ষার্থীরা। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা।
ব্রাসেলসে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহত 2 আত্মঘাতী হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে বেলজিয়াম। এরই মধ্যে সন্দেহভাজন তৃতীয় হামলাকারীর সন্ধানে সাঁড়াশি অভিযান শুরু করেছে তারা। হামলার ঘটনায় মার্কিন নাগরিকদের ইউরোপ ভ্রমণের সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এদিকে ইউরোপে একের পর এক হামলার জেরে ইইউ দেশগুলোর মধ্যে সেনজেন চুক্তি বাতিলেরও দাবি উঠে এসেছে। সমালোচনার ঝড় উঠেছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি নিয়েও। ব্রাসেলসের আন্তর্জাতিক বিমানবন্দর ও মেট্রো স্টেশনে হামলার পর এখনো থমকে আছে নগর ও নগরবাসীর জীবন। স্টেশনে পড়ে থাকা ভাঙা কাঁচ, ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্তের দাগ সবই জনমনে জিইয়ে রাখছে ভয়াবহ হামলার আতঙ্ক। যে মেট্রো স্টেশনে হামলা হয়েছে তার 300 মিটারের মধ্যে আমার বাড়ি। আমি সকাল থেকে বারবার জানালা দিয়ে বাইরে তাকাচ্ছি, কেন যেন মনে হচ্ছে আরো ভয়ঙ্কর কিছু ঘটবে। বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটর জানান, হামলাকারী 3 জনের ছবি পেয়েছেন তারা। এর মধ্যে যে 2 জন আত্মঘাতী হামলায় মারা গেছেন তারা 2 জন ভাই এবং তারা পুলিশের কাছে আল বাকরাউই ব্রাদার্স নামে পরিচিত। তৃতীয় সন্দেহভাজনের খোঁজ এখনো মেলেনি বলেও জানান তিনি। আমরা সন্দেহভাজন তৃতীয় হামলাকারীর ছবি পেয়েছি। তাকে ধরতে এরই মধ্যে বিশেষ অভিযান শুরু করেছি আমরা। ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। এরই মধ্যে বেলজিয়াম জুড়ে ব্যাপক আকারে সাঁড়াশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে হামলার সঙ্গে জড়িত সন্দেহে 16 জনকে আটক করা হয়েছে। ব্রাসেলসের শায়েরবিক এলাকায় একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে আইএসের পতাকা ও একটি অবিস্ফোরিত বোমা। বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বরিসভ বলেন, এই হামলা ইইউ নীতির ব্যর্থতার প্রমাণ। এ ধরনের নীতি গ্রহণ করে সন্ত্রাসীদের সুযোগ করে দেয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। লন্ডনের মেয়র প্রার্থী ব্রিটিশ নেতা জর্জ গ্যালাওয়ের বক্তব্য তাই। তিনি বলেন, ইইউ অঞ্চলে প্রচলিত সেনজেন চুক্তি বা ভিসাহীন চলাচলের নিয়ম অবিলম্বে বাতিল না করলে আরও হামলার শিকার হতে পারে ইউরোপ। হামলার ঘটনায় মার্কিন নাগরিকদের ইউরোপ ভ্রমণের সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রাসেলসের সঙ্গে সব ধরনের বিমান চলাচলও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। আবারও ওয়ার্ল্ড টি-20 খবর। খুব কম সময়ের ব্যবধানে আরও একবার মুখোমুখি ভারত ও বাংলাদেশ। মঞ্চটা এবার ওয়ার্ল্ড টি-20। দুদেশের ক্রিকেটারদের মধ্যে তো বটেই, টাইগার সমর্থকদের মধ্যেও এই লড়াইয়ের ঝাঁজটা একটু আলাদা। আগের 2 ম্যাচে হারলেও এই ম্যাচ দিয়ে যাতে ঘুরে দাঁড়াতে পারে টাইগাররা বাহিনী, সেটাই প্রত্যাশা দেশের ক্রিকেট প্রেমীদেরও। আমাদের সেমিফাইনাল না, মেন কথা হচ্ছে আমরা ইন্ডিয়াকে হারাবো, এটাই আমাদের টার্গেট ভাইয়া। আর ইন্ডিয়াকে হারায় আমরা যখন ইন্ডিয়াকে আমরা হারাবো দেন আমরা ভাববো যে আমরা এটাই আমাদের ওয়ার্ল্ড কাপ। ভারতের সাথে আমাদের রাজনৈতিক সম্পর্ক যেটা হোক ভালো, বাট আমরা রাজনীতির সম্পর্কে দেখবো না, আমাদের ম্যাচ এটা হচ্ছে ক্রিকেট। সো আমরা এটাই মনে করবো যে এটা আমাদেরকে জিততেই হবে আর আমরা জিতার জন্য খেলবো। বাংলাদেশ যদি ভালো করে কনসেন্ট্রেশন দিয়ে গেমটার উপরে পুরো কনসেন্ট্রেশন দিয়ে যদি খেলে, ইনশাআল্লাহ বাংলাদেশ জিতবে। ভালো কিন্তু খেলতেছে, আমাদের খেলা কিন্তু অনেক ইমপ্রুভ হয়েছে। তো চাচ্ছি সামনে যেন আরো ইমপ্রুভ হয় এবং আমাদের বাংলাদেশ যেন একটা ট্রফি হাতে নিতে পারে। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। নির্বাচনী সহিংসতায় আহত 2 জনের মৃত্যু, নিহতের সংখ্যা দাঁড়ালো 9। কমিশনের অসহায়ত্ব প্রকাশ পরিস্থিতিকে সংঘাতময় করেছে বলছেন বিশ্লেষকরা। ভিডিও কনফারেন্সে আন্তর্দেশীয় গ্রিড সংযোগ উদ্বোধন। শেখ হাসিনা বললেন, পূরণ হলো প্রতিশ্রুতি। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণে একসঙ্গে কাজ করতে চান নরেন্দ্র মোদী। প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর জোহার সন্ধান মিলেছে জানালেও সংবাদ সম্মেলনে তাকে হাজির করেনি পরিবার। স্বজনরা বলছেন তার বিশ্রাম প্রয়োজন। 4 বছরে 2 বার রেলের ভাড়া বাড়লেও বাড়েনি সেবা, তীব্র ক্ষোভ। ভিতরে ঢুকার কোনো অবস্থাই নাই, এই জন্য বলতেছেন জীবনে ঢুকে নিয়ে যাতায়াত করতে হয়। 35 টাকার সেবাটাই তো 45 টাকা, এখানে তো সেবার মানটা তো আর বাড়ানো হয় নাই। টয়লেটে যাওয়া যায় না, দুর্গন্ধ, তারপরে ময়লা। এবং ওয়ার্ল্ড টি-20তে রাতে ভারতের মুখোমুখি বাংলাদেশ। সেমিতে ওঠার স্বপ্ন ভেঙে গেলেও জয় পেতে মরিয়া টাইগাররা। প্রতিপক্ষকে সমীহ করছে ভারত। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।